সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত নিষাদ উপন্যাসটির প্রথম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। মিসির আলী আগ্রহ নিয়ে তাকে দেখছেন। রোগা লম্বা একজন মানুষ, মুখ দেখা যাচ্ছে না, কারণ লোকটি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এই গরমেও ফুল হাতা ফ্ল্যানেলের শার্ট, ফুল প্যান্টটি চকচকে কাপড়ের তৈরি। ছাটের ধরন দেখে মনে হয় সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা। এ ধরনের ছাটের প্যান্ট ঢাকায় এখন চালু নেই। পায়ের জুতা জোড়া ঝকঝক করছে, মনে হচ্ছে এখানে আসবার আগে জুতা পালিশ করেছে। মিসির আলী লোকটির বয়স আন্দাজ করবার চেষ্টা করলেন। 20 থেকে 25-এর মধ্যে হবার কথা। এই বয়সের যুবকদের চেহারায় এক ধরনের আভা থাকে, যৌবনের আভা। এর তা নেই। অল্প বয়সে চুলও পেকেছে বলে মনে হচ্ছে, কানের পাশে রূপলি ছোঁয়া। মিসির আলী বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? সে জবাব দিতে দেরি করছে, যেন এই প্রশ্নের জবাব তার জানা নেই। মিসির আলী আবার বললেন, আপনি কি আমার কাছে এসেছেন? জি। আপনি মনে হয় আগেও কয়েকবার এসেছিলেন। জি। একবার একটা চিঠি লিখে গিয়েছিলেন, তাই না? লিখেছিলেন সোমবার সন্ধ্যায় আসব। জি স্যার। আমি কিন্তু সোমবার সন্ধ্যায় আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসেননি। একটা কাজ পড়ে গিয়েছিল স্যার। লোকটি খুব সহজেই স্যার বলছে, তার মানে ছোট কোনো চাকরি করে। অফিসের প্রায় সবাইকেই বোধহয় স্যার বলতে হয়, যে কারণে এটা অভ্যাসে পরিণত হয়েছে। খারাপ অভ্যাস। মিসির আলী বললেন, আপনি কি করেন? সামান্য একটা কাজ করি, বলার মতো কিছু না। আসুন, ভেতরে আসুন। আজ যাই স্যার, আরেকদিন আসবো। মিসির আলী অত্যন্ত অবাক হলেন। এই লোকটি বারবার তার খোঁজে আসছে, চিঠি লিখে যাচ্ছে। আজ দেখা হলো, কিন্তু সে থাকতে চাচ্ছে না। মনের ভেতর বড় রকমের কোনো দ্বিধার ভাব আছে, যা সে কাটাতে পারছে না। মিসির আলী বললেন, আপনি চলে যেতে যাচ্ছেন, চলে যাবেন, কিছুক্ষণ বসে যান। আমার কাছে কেন এসেছেন সেটা বলুন। অন্য আরেকদিন আসবো। সেদিন হয়তো আমাকে পাবেন না, আমি বাসায় খুব কম থাকি, আমার অনেক ঝামেলা। লোকটি খুবই অস্বস্তি নিয়ে ভেতরে ঢুকলো। জুতা জোড়া নিয়ে একটু চিন্তা করছে, খুলে ফেলবে কি ফেলবে না। মিসির আলী লক্ষ্য করলেন লোকটি নিজেই বসার ঘরের দরজা বন্ধ করছে, ছিটকিনি লাগানোর চেষ্টা করছে। এটাও হয়তো তার অভ্যাস। সে খুব সম্ভব তার ঘরে ঢুকেই ছিটকিনি লাগিয়ে দেয়। তাই যদি হয়, তাহলে লোকটি থাকে একা। যে বাড়িতে অনেকগুলি মানুষ থাকে, সে বাড়ির কেউ ঘরে ঢুকেই ছিটকিনি লাগানোর অভ্যাস করবে না। মিসির আলী বললেন, এ বাড়ির ছিটকিনি লাগানোর একটা বিশেষ কায়দা আছে, আপনি পারবেন না। আপনি বসুন, আমি লাগাচ্ছি। লোকটি বসল। বসার ভঙ্গি বিনীত, হাত মুঠি করে কোলের উপর রাখা। ঈষৎ কুঁজো হয়ে বসেছেন। গায়ের রং বেশ ফর্সা। অতিরিক্ত ফর্সা হবার কারণেই বোধহয় চেহারায় খানিকটা মেয়েলি ভাব চলে এসেছে। অবশ্যই এটা জোড়া ভুরু এবং পাতলা ঠোঁটের কারণেও হতে পারে। এই ধরনের ছেলেদেরকেই স্কুলে সবাই মেয়ে বলে খেপায়, এবং উঁচু ক্লাসের কিছু বখা ছেলে বিশেষ কারণে এদের বন্ধুত্ব কামনা করে। মিসির আলী বললেন, আপনার নাম কি? লোকটি জবাব দিল না, ছোট্ট নিঃশ্বাস ফেলে দৃষ্টি ফিরিয়ে নিল। এখন সে তাকাচ্ছে জানালা দিয়ে। মিসির আলী অবাক হয়ে বললেন, নাম বলতে কি আপনার কোনো আপত্তি আছে? জি না। তাহলে নাম বলুন, নাম দিয়েই শুরু করা যাক। আমার নাম রইসুদ্দিন। শুধু রইসুদ্দিন, নাকি রইসুদ্দিনের সঙ্গে অন্য কিছু আছে? মোহাম্মদ রইসুদ্দিন। দেখুন ভাই, আপনি কিন্তু ঠিক নামটা বলছেন না। মিথ্যা কথা বলায় যারা অভ্যস্ত নয়, তারা যখন মিথ্যা বলে তখন তাদের গলা কেঁপে যায়, খুব দ্রুত চোখের পাতা পড়ে এবং খানিকটা ব্লাশ করে। আপনার বেলায় সব কটিই হচ্ছে।
আমার ভালো নাম মুনির, ডাকনাম টুনু। চা খাবেন? জি স্যার, খাবো। আপনি আরাম করে বসুন, আমি চা বানিয়ে আনছি। ঘরে কাজের কোনো লোক নেই, সব আমাকেই করতে হবে। আপনি আমার কাছে কি জন্য এসেছেন তাকে এখন বলবেন, না চা খেয়ে বলবেন? স্যার, আমি খুব বিপদে পড়েছি। বিপদে পড়লে লোকজন যায় পুলিশের কাছে, আমার কাছে কেন? আমি তো পুলিশ নই। অন্যরকম বিপদ, আপনি না শুনলে বুঝবেন না, আগে শুনতে হবে। বেশ, শুনছি। তাতে লাভ হবে কি? আপনি অনেকের অনেক সমস্যার সমাধান করেছেন, আমি অনেক কিছু শুনেছি আপনার সম্পর্কে। শুনেছেন? খুব ভালো কথা। কি শুনেছেন জানি না, তবে আপনাকে আগে ভাগেই বলে রাখি, আমার দৌড় খুব সামান্য। আমি অ্যাবনর্মাল সাইকোলজি নিয়ে কিছু পড়াশোনা করেছি, এই পর্যন্তই। মুনির মাথা নিচু করে বসে আছে, কোনো কথা সে শুনছে বলে মনে হচ্ছে না। মিসির আলী বললেন, আপনার বাসা কোথায়? মুনির তার জবাব দিল না, মাথা নিচু করে ফেলল, অর্থাৎ সে তার ঠিকানা জানাতে ইচ্ছুক নয়। মিসির আলী চা বানাতে গেলেন। ঘরে কোনো খাবার নেই, বিস্কিট টিস্কিট জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। লোকটি ক্ষুধার্ত, হয়তো অফিস শেষ করে সরাসরি চলে এসেছে, কিছু খাওয়া হয়নি, কিংবা বিকেলে কিছু খাবার মতো সামর্থ্য নেই। এটি হওয়াই স্বাভাবিক। নিম্ন আয়ের মানুষরা এদেশে পশুর জীবনযাপন করে। মিসির আলী চা নিয়ে ফের বসার ঘরে ঢুকে চমকে উঠলেন, কেউ নেই, দরজা ভেজানো। লোকটি এক ফাঁকে উঠে চলে গেছে, নিঃশব্দ প্রস্থান যাকে বলে। মিসির আলী হেসে ফেললেন। এ জীবনে তিনি অনেক বিচিত্র মানুষ দেখেছেন, তাদের অদ্ভুত আচার আচরণের সঙ্গে তিনি পরিচিত। এ লোকটির প্রস্থান ঘটনা হিসেবে তেমন অদ্ভুত নয়, তবু বেশ মজার। তবে নিঃশব্দ প্রস্থানের এই ঘটনার ব্যাখ্যা বেশ সরল। লোকটি যে বিপদের কথা বলতে এসেছিল, শেষ মুহূর্তে ঠিক করেছে তা সে বলবে না। এরকমও মনে করার অনেকগুলি কারণ হতে পারে। প্রথম কারণ, সম্ভবত মিসির আলীকে দেখে তার আশাভঙ্গ হয়েছে, মনে হয়েছে এই লোকটিকে দিয়ে তার কাজ হবে না। দ্বিতীয় কারণ, বিপদটা এমন শ্রেণীর যা বলার মতো মনের জোর তার নেই। স্যার, আসবো? মিসির আলী চমকে উঠলেন। লোকটি ফিরে এসেছে, তার চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি, যেন সে বড় ধরনের অপরাধ করে এসেছে। এই অপরাধের জন্য সে লজ্জিত, অনুতপ্ত। কোথায় গিয়েছিলেন? আপনার জন্য এক প্যাকেট সিগারেট আনতে গিয়েছিলাম। বেশি কিছু দেবার স্যার আমার সামর্থ্য নেই, আমি দরিদ্র মানুষ। তিনি হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা নিলেন। বেনসন অ্যান্ড হেজেস। নির্ঘাত 50 টাকার মতো খরচ হয়েছে। লোকটি আগের মতো মাথা নিচু করে বসে আছে, চোখের পাতা পর্যন্ত ফেলছে না। আমাকে কি বলতে এসেছেন বলুন। লোকটি কিছু বলল না। মিসির আলী সিগারেট ধরিয়ে হালকা স্বরে বললেন, যদি বলতে না চান বলার দরকার নেই, আসুন অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করি। গরম কেমন পড়েছে বলুন। খুব গরম পড়েছে স্যার। এই প্রচণ্ড গরমে ফ্ল্যানেলের শার্ট গায়ে দিয়েছেন কেন? আপনার গরম লাগছে না? আমার আর কোনো ভালো শার্ট নেই, আমি দরিদ্র। দরিদ্র হওয়াটা লজ্জার কিছু নয়, ধনী ব্যক্তিদের বরং লজ্জিত হওয়া উচিত। আপনার চাটা মনে হয় ঠান্ডা হয়ে গেছে, গরম করে আনবো? জি না। লোকটি ঠান্ডা চায়ের কাপে চুমুক দিতে লাগলো, যেন সে একটি অপ্রিয় দায়িত্ব পালন করছে। আপনি কি আমাকে সত্যি সত্যি কিছু বলবেন? জি স্যার, বলবো। বলুন। মুনির চুপ করে আছে। ইনহিবিশন বলে একটা ব্যাপার আছে, এটা হচ্ছে তাই। প্রথম বাধাটি সে কাটিয়ে উঠতে পারছে না। মিসির আলীর মনে হলো লোকটি নিঃসঙ্গ প্রকৃতির,
একা একা থাকে, মানুষের সঙ্গে কথা বলার অভ্যেস নেই। যা সে বলতে চায় তা বলার জন্য তাকে প্রচুর সাহস সঞ্চয় করতে হবে। মিসির আলি তাকে সময় দিলেন। বাইরে সন্ধ্যা নামতে শুরু করেছে, আকাশ থমথমে, দূরে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় আসবে সম্ভবত। আসুক, এই গরম আর সহ্য করা যাচ্ছে না। ইচ্ছে করছে কোনো একটা পুকুরে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকতে। ঘর অন্ধকার, বাতি জ্বালানো দরকার। মিসির আলি বাতি জ্বালালেন না। ইনহিবিশন কাটানোর জন্য অন্ধকার একটা চমৎকার জিনিস। মুনির মূর্তির মতো বসে আছে। সে এবার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে কথা বলতে শুরু করলো। তার গলার স্বর মিষ্টি, শুনতে ভালো লাগে। গলার স্বরে কোথাও যেন একটি ধাতব চরিত্র আছে। মেয়েদের গলার স্বরে তা মানিয়ে যায়, পুরুষদের সঙ্গে ঠিক মানায় না। আমার ডাকনাম টুনু। আমার একটা ছোট্ট বোন ছিল, ওর নাম ছিল নুটু। টুনু উল্টো করলে হয় নুটু। বাবা এই নাম রাখলেন, কারণ ওর স্বভাব ছিল আমার একেবারে উল্টো। আমি ছোটবেলা থেকেই খুব শান্ত প্রকৃতির, কারোর সঙ্গে তেমন কথাবার্তা বলতাম না। কেউ ধমক দিয়ে কিছু বললে সঙ্গে সঙ্গে কেঁদে ফেলতাম। আর নুটু ছোটবেলা থেকেই হইচই স্বভাবের মেয়ে। আমাদের বাড়ির সঙ্গে লাগোয়া একটা জাম গাছ ছিল। নুটু ওই জাম গাছ বেয়ে ছাদে উঠে যেতে পারত। আমাদের বাড়িটা ছিল পুরনো ধরনের। ছাদে ওঠার কোনো সিঁড়ি ছিল না, ছাদে কোনো রেলিং ছিল না। বর্ষাকালের ভেজা ছাদে সে দৌড়াতো, লাফালাফি করত, কারো কোনো কথা শুনতো না। আমার মা এজন্য তাকে খুব মারধর করতেন, তাতে কোনো লাভ হতো না। শেষ পর্যন্ত এক বর্ষাকালে আমার মা কাঠ মিস্ত্রি লাগিয়ে জাম গাছটা কেটে ফেললেন। এ পর্যন্ত বলতেই মিসির আলি তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনি তো নিতান্তই পারিবারিক গল্প শুরু করেছেন। আপনার যে সমস্যা তা তো আমার মনে হয় বর্তমান সময়ের সমস্যা। শৈশব থেকে শুরু করেছেন কেন ঠিক বুঝতে পারছি না। এর কি দরকার আছে? জি স্যার, আছে। বেশ, বলুন। আমাদের বাসা ছিল নেত্রকোনায়। বাবা ছিলেন নেত্রকোনা কোর্টের উকিল। তার খুব পসার ছিল। সকালবেলা এবং সন্ধ্যাবেলায় আমাদের বাংলা ঘরে মক্কেল বসে থাকতো। কেউ কেউ রাতে থাকতো। তাদের জন্য আলাদা থালাবাটি ছিল, গামছা ছিল, খড়ম ছিল। মামলা করতে মহিলারাও আসতেন। তাদের জায়গা হতো ভেতরের বাড়িতে। ভেতরের বাড়িতে তাদের জন্য আলাদা ঘরও ছিল। আমরা ভাই বোনরা বাবার দেখা পেতাম না বললেই চলে। আমাদের সঙ্গে কথা বলার মতো অবসর তার ছিল না। তবে রাতে ঘুমোবার আগে আমাদের দুই ভাই বোনকে দুপাশে নিয়ে ঘুমোতেন। অর্ডার দিয়ে বিশাল একটা খাট বানিয়েছিলেন, রেলিং ঘেরা খাট। আমরা যাতে গড়িয়ে পড়ে যেতে না পারি সেই ব্যবস্থা। বাবা আমাদের দুজনের পা তার গায়ের উপর তুলে দিয়ে ঘুমোতেন। তার ঘুমও ছিল খুব সজাগ। আমরা কেউ পা নামিয়ে ফেললেই তিনি সেই পা আবার তুলে দিতেন। বাবা খুব খরুচে স্বভাবের মানুষ ছিলেন। আমার মনে আছে আমাদের দু ভাই বোনের একসঙ্গে আকিকা হয়। আমার বয়স তখন 9, নুটুর 7। আকিকা উপলক্ষে নেত্রকোনা শহরের প্রায় সবাইকে তিনি নিমন্ত্রণ করেন। দুপুর 12টা থেকে খাওয়া শুরু হলো, চলল রাত 12টা পর্যন্ত। রান্নার জন্য ডেকচি আর বাবুর্চি আনা হয়েছিল ময়মনসিংহ থেকে। শম্ভুগঞ্জ থেকে এসেছিল হালুইকার। আমার মনে আছে সারাদিন বাবা অত্যন্ত হৃষ্টচিত্তে ছোটাছুটি করলেন। নিমন্ত্রিত অতিথিদের বললেন মাঘ মাসে গ্রামের বাড়িতেও একটা অনুষ্ঠান করবেন। গ্রামের লোকদের বঞ্চিত করার কোনো মানে হয় না, ওরা মনে কষ্ট পাবে। টাকা পয়সা তো খরচের জন্যই। আকিকা উপলক্ষে আমাদের নাম বদলে গেল। আমার নাম হলো মনিরুল ইসলাম চৌধুরী, আর নুটুর নাম হলো ফুলেশ্বরী। নাম নিয়ে খুব আপত্তি উঠল। মৌলানা সাহেব বললেন এটা হিন্দু নাম, হিন্দু নাম রাখা যাবে না। বাবা বললেন নামের আবার হিন্দু মুসলমান কি, এটা আমার খুব পছন্দের নাম,
এই নামই রাখতে হবে। আপনি আপত্তি করলে অন্য কাউকে ডাকি। মৌলানা সাহেব আপত্তি করলেন না। আমরা অসংখ্য বিচিত্র ধরনের উপহারের সঙ্গে নতুন নাম পেলাম। উপহার দিয়ে বাংলা ঘরের একটা বিশাল চৌকি ভর্তি হয়ে গেল। পেতলের কলসি, ছাতা, কাঁসার বাসন, গায়ের চাদর, এইসব ছিল উপহার। বাবা আকিকার পর ঘোষণা করলেন, এখন থেকে এদের ডাক নামে কেউ ডাকবে না। যদি কেউ ডাকে কঠিন শাস্তি হবে। আমি ক্লাস 9-এ পড়বার সময় বাবা মারা গেলেন। স্কুল থেকে এসে শুনি বাবা অসুস্থ। সকাল সকাল কোর্ট থেকে চলে এসেছেন। শুয়ে আছেন তার বিশাল খাটে, মশারি ফেলা। বাবা উ আ করছেন। বাবার মাথার পাশে ঘোমটা দিয়ে মা বসে আছেন। বাবার বন্ধু ইদ্রিস চাচা বসে আছেন চেয়ারে, তার হাতে পানের বাটা। তিনি একটু পর পর পান মুখে দিচ্ছেন। ইদ্রিস চাচা বললেন, পেটের নিচে বালিশ দিয়ে উপুড় হয়ে শুয়ে থাকো। এটা হচ্ছে অম্বলের ব্যথা, বদ হজম হয়েছে। নিবারণকে খবর দিয়েছি, এসেই ব্যথা নামিয়ে ফেলবে। নিবারণ হচ্ছেন তখনকার নেত্রকোনার খুব নামী কবিরাজ। তার পসার ছিল সরকারি হাসপাতালের ডাক্তার সাহেবের চেয়েও অনেক বেশি। নিবারণ কাকা এসে 1 চামচ আনন্দ ভৈরব রস খাইয়ে দিলেন। আনন্দ ভৈরব রস তাৎক্ষণিকভাবে তৈরি করতে হয়। বিস্তর আয়োজন করে জিনিসপত্র জোগাড় করা হলো। হিনটুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা, পিপুল চূর্ণ 1 তোলা, জিরক চূর্ণ 1 তোলা এবং শোধিত মিঠা বিষ 1 তোলা। আনন্দ ভৈরব রস খাওয়াবার 5 মিনিটের মধ্যেই বাবার পেট ব্যথা অনেকখানি কমে গেল। কিছুক্ষণের মধ্যে তিনি ঘুমিয়ে পড়লেন। রাত 11টার দিকে তার ঘুম ভাঙল। তীব্র ব্যথায় তার শরীর কাঁপছে। তিনি কয়েকবার বমিও করলেন। ফুলেশ্বরীকে ডেকে বললেন, ওরে বেটি, মরে যাচ্ছি রে, আমার সময় শেষ। একজন MBBS ডাক্তারকে ডেকে আনা হলো। ডাক্তার গম্ভীর হয়ে বললেন, এটা তো অ্যাপেন্ডিসাইটিস, খুব খারাপ অবস্থায় আছে, এই মুহূর্তে অপারেশন দরকার। অপারেশন করতে পারেন সরকারি হাসপাতালের ডাক্তার, তাও হাসপাতালে সব ব্যবস্থা আছে কিনা কে জানে। সরকারি ডাক্তারের খোঁজে লোকজন ছুটে গেল। তারা ফিরে এলো মুখ শুকনো করে। সরকারি হাসপাতালের ডাক্তার সাহেব 1 ঘন্টা আগে ময়মনসিংহ রওনা হয়ে গেছেন। বাবা মারা গেলেন রাত 1:25। মুনির থামল, পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। ক্লান্ত গলায় বলল, স্যার 1 গ্লাস পানি দিতে পারেন? মিসির আলী পানি এনে দিলেন। তার ধারণা ছিল মুনির তৃষ্ণার্তের মতো পানির গ্লাসটি শেষ করবে। সে তা করল না। 2 চুমুক দিয়ে রেখে দিল। মুখ বিকৃত করল, যেন তিক্ত স্বাদের কিছু মুখে চলে গিয়েছে। স্যার আমি উঠি? আপনার যা বলার ছিল তা কি বলেছেন? জি না স্যার, ভূমিকাটা বলেছি। এখন মূল জিনিসটা বলতে পারবো, তবে আজ না, আজ আর বলতে ইচ্ছা করছে না। অন্য একদিন এসে বাকিটা বলবো। ঠিক আছে, এখনই উঠবেন? জি। বৃষ্টি পড়ছে কিন্তু। অসুবিধা হবে না, আমি খুব কাছেই থাকি। আপনি যাবার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি যে গল্প বললেন তার একটা জায়গায় আমার একটু খটকা লেগেছে। এই খটকার কারণে আমার ধারণা হচ্ছে গল্পটা বানানো। মুনির বিস্মিত হয়ে তাকালো, শীতল গলায় বলল, কোথায় খটকা লেগেছে? আপনি যখন ক্লাস 9-এর ছাত্র তখন আপনার বাবা মারা যান। তার মানে আপনি নিতান্তই বাচ্চা একটা ছেলে। ঘটনাগুলি আপনি ঘটতে দেখেছেন এই পর্যন্তই। অথচ কবিরাজ নিবারণের আনন্দ ভৈরব রস কিভাবে তৈরি হলো তার নিখুঁত বর্ণনা দিলেন। হিনটুল 1 তোলা, গোলমরিচ 1 তোলা, সোহাগা 1 তোলা ইত্যাদি। এসব তো আপনার জানার কথা নয়। একজন কবিরাজ তার ওষুধ তৈরিতে কি কি অনুপান ব্যবহার করেন
তা বলেন না, আর বললেও ক্লাস 9-এর একটি ছেলে তা মুখস্থ করে রাখে না। কাজেই আমার ধারণা গল্পের এই অংশটি বানানো। একটা অংশ যদি বানানো হয়, অন্য অংশগুলিও কেন হবে না? মুনির ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, বাবার মৃত্যুর পর সবার ধারণা হয়েছিল কবিরাজ নিবারণ কাকুর ওষুধ খেয়ে এটা হয়েছে। সবাই নিবারণ কাকুকে চেপে ধরল। তিনি অসংখ্যবার বললেন কোন কোন অনুপান দিয়ে তার এই ওষুধটি তৈরি হয়েছে। সেজন্যই নামগুলি মনে গেঁথে আছে। এখন কি আপনার মনে হচ্ছে আমি সত্যি কথা বলছি? হ্যাঁ, মনে হচ্ছে। তাছাড়া মিথ্যা কথা বললে আমার গলার স্বর কেঁপে যেত, চোখের পাতা দ্রুত পড়তে থাকতো, কিছুটা ব্লাশ করতাম। তা কি করেছি? মিসির আলি হেসে ফেললেন। হাসতে হাসতেই বললেন, আপনার সঙ্গে কথা বলেছি অন্ধকারে, কাজেই চোখের পাতা দ্রুত পড়ছে কিনা, ব্লাশ করছেন কিনা তা বোঝার কোনো উপায় ছিল না। তবে গলার স্বর কেঁপে যাচ্ছিল বারবার। তা হচ্ছিল আবেগজনিত কারণে। মুনির বলল, আপনি স্যার আমাকে তুমি করে বলবেন। আপনি আমার বাবার বয়সী। আমাকে আপনি করে বললে খুব খারাপ লাগবে। বেশ, এখন থেকে তাই বলবো। তুমি একটা ছাতা নিয়ে যাও, ভালোই বৃষ্টি হচ্ছে। ছাতা লাগবে না। মুনির বৃষ্টির মধ্যেই নেমে গেল, একবারও পেছন ফিরে তাকালো না। বৃষ্টির মধ্যে সবাই সাধারণত একটু দ্রুত হাঁটে, সে তাও করছে না, স্বাভাবিক ভঙ্গিতে হাঁটছে। মিসির আলি ছেলেটির প্রতি তীব্র কৌতূহল অনুভব করলেন। মিসির আলি ভেবেছিলেন পরদিনই আবার আসবে। সন্ধ্যাবেলা তার একটা বিয়ের দাওয়াত ছিল, সেখানে গেলেন না। কিছু খাবার আনিয়ে রাখলেন। অভুক্ত একটি মানুষকে শুধু 1 কাপ চা যেন দিতে না হয়। সে এলো না, তার পরদিনও না। দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। মিসির আলির বিস্ময়ের সীমা রইল না। ছেলেটির তার কাছে না আসার কোনো কারণ নেই। সে জরুরি কিছু বলতে চায়, তার একজন ভালো শ্রোতা দরকার। ভালো শ্রোতার দায়িত্ব তিনি পালন করেছেন এবং প্রমাণও করেছেন যে তিনি অত্যন্ত মনোযোগী শ্রোতা। তাহলে সমস্যাটা কোথায়? তিনি ছেলেটির গল্প নিয়েও বেশ চিন্তা ভাবনা করেছেন। ছেলেটি বেশ চমৎকার ভঙ্গিতে স্মৃতিচারণা করেছে, কিন্তু একজনকে বাদ দিয়ে। সে তার মা সম্পর্কে কিছুই বলেনি। ভদ্রমহিলা জাম গাছটা কাটিয়ে ফেলেছেন, এইটুকুই শুধু বলা হয়েছে, এর বেশি নয়। মা সম্পর্কে তার অস্বাভাবিক নীরবতার কারণ কি হতে পারে? একমাত্র কারণ, মাকে সে পছন্দ করছে না। স্মৃতিকথা বলবার সময় আমরা যাকে পছন্দ করি না তার সম্পর্কে কটু কথা বলি। এ ছেলে তাও করছে না, কারণ মাকে সে এককালে পছন্দ করত, এখন করছে না। কেন করছে না সেই সম্পর্কেও মিসির আলি অনেক ভাবলেন। মোটামুটি একটা ঘটনা সাজালেন। ঘটনা এরকম দাঁড়ালো। উকিল সাহেবের মৃত্যুর পর খুব সম্ভব এই পরিবারটি গভীর সমুদ্রে পড়ল। দেখা গেল উকিল সাহেব তার জীবনে আয়ের চেয়ে ব্যয় বেশি করেছেন। শহরে তার প্রচুর দেনা। তার আত্মীয় স্বজন, যারা তিনি জীবিত থাকা অবস্থায় বিশেষ পাত্তা পায়নি, তারা মাথাচাড়া দিয়ে উঠল। সম্পত্তির বিলি ব্যবস্থা নিয়ে তাদেরকে বিশেষ চিন্তাযুক্ত মনে হতে লাগল। উকিল সাহেবের স্ত্রী ছিলেন অত্যন্ত রূপবতী। এটা ধরে নেওয়া যেতে পারে কারণ ছেলেটি সুন্দর। মেয়েটিও নিশ্চয়ই সুন্দরী, কারণ তার বাবা খুব আগ্রহ করে মেয়ের নাম রেখেছে ফুলেশ্বরী। যাই হোক, অত্যন্ত রূপবতী একজন মহিলার জন্য অনেকেরই আগ্রহ দেখা গেল। তেমনই একজনকে ভদ্রমহিলা বিয়ে করে ফেললেন। ছেলেটি এই কারণেই মায়ের সম্পর্কে নীরব। জিজ্ঞেস না করলে হয়তো সে তার মার দ্বিতীয় বিবাহ সম্পর্কে কিছুই বলবে না। মিসির আলি ছেলেটিকে নিয়েও ভাবলেন। একটা নিঃসঙ্গ ভাবুক ধরনের ছেলে, যার উপর অনেক ঝড়ঝাপটা গিয়েছে এবং এখনো যাচ্ছে। ছেলেটি বুদ্ধিমান, বিচার বিশ্লেষণ করতে পারে, তবে তিনি তার মূল সমস্যা সম্পর্কে কোনো ধারণা করতে পারলেন না। পারিবারিক জটিলতা নিশ্চয়ই তার সমস্যা নয়। সমস্যার ধরন এবং প্রকৃতি নিশ্চয়ই ভিন্ন। সেটা কি হতে পারে? মিসির আলি কোনো কিনারা করতে পারলেন না।
একমাত্র পথ হচ্ছে ছেলেটির সঙ্গে কথা বলা। সেই সুযোগ হচ্ছে না, কারণ মুনির আসছে না। মিসির আলি আশেপাশে খানিকটা খোঁজ খবরও করলেন, মেস জাতীয় বাড়ি আছে কিনা। ছেলেটি নিশ্চয়ই বাড়ি ভাড়া করে থাকে না, মেস টেসেই থাকে। একটা মেস পাওয়া গেল, স্টার মেস। সেখানে মুনির নামের কেউ থাকে না। দুটো সস্তার হোটেলেও তিনি খোঁজ করলেন। মুনির নামের কোনো ছেলের সন্ধান কেউ দিতে পারল না। ইস্টার্ন মার্কেন্টাইলের ঠিকানা জোগাড় করে টেলিফোনে মুনিরের খবর জানতে চেষ্টা করলেন। তারা বলল, মুনির নামের কেউ এখানে কাজ করে না। মুনির কি মিথ্যা ঠিকানা দিল? প্রতিটি কথাই কি তার মিথ্যা? পুরোপুরি সত্যি বলা যেমন কঠিন, আবার পুরোপুরি মিথ্যা বলাও কঠিন। এই কঠিন কর্ম মুনির মনে হচ্ছে বেশ সহজভাবেই করছে। মিসির আলি বিরক্তি মেশানো কৌতূহল নিয়ে তার জন্য অপেক্ষা করতে শুরু করলেন। মুনির আর এলো না। বেশ কটা মাস কেটে গেল।